সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ বাংলাদেশের জন্য খুব বেশি কার্যকর নয়, উল্টো এতে কমে গেছে বেসরকারি বিনিয়োগ। অন্যদিকে বাজার থেকে ডলার কেনায় সেই চেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহে অর্থমন্ত্রীকে নিয়ে ব্রিফও দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রুহুল আমিন। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির অনিয়ন্ত্রিত যাত্রা শুরু করোনা মহামারীর মাধ্যমে। দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা, ভারতসহ বহু দেশ এ অবস্থা কাটিয়ে উঠলেও পারেনি বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের চেষ্টায়ও সাফল্য আসেনি খুব একটা। ফলে সেই চাপ এখন বিএনপি সরকারের ঘাড়ে। মূল্যস্ফীতি কমানোর লড়াইয়ে অন্তর্বর্তী সরকারের অগ্রভাগে ছিলেন সদ্য বিদায়ী গভর্নর, যিনি ভরসা রাখেন অর্থনীতির চিরায়ত তত্ত্বে নীতি সুধার বাড়িয়ে। কিন্তু অর্থ বিভাগ বলছে উচ্চ খেলাপি ঋণ সহ ব্যাংক খাতের অন্যান্য সমস্যা স্থির রেখে শুধু নীতি সুধার বাড়ানোয় মূল্যস্ফীতি কমেনি। এছাড়া চলতি অর্থ বছরের ৭ মাসে $৪৩২ কোটি কেনায় বাজারে বেড়ে যায় টাকার সরবরাহ। অন্যদিকে ডলারের দাম ধরে রাখায় কমেনি আমদানি ব্যয়। ফলে উল্টো পথে হাঁটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়া। আমাদের মূল্যস্ফীতি অতখানি কমে না, এটার বড় কারণ হলো যে আমাদের ব্যক্তি খাতের ঋণের প্রবাহ হয়তো এখন খুবই কমেছে, কিন্তু সার্বিকভাবে মুদ্রা সরবরাহটা অতখানি কমানো যায়নি, কারণ সরকার বড়ভাবে ঋণ করেছে। এবং একই সাথে যখন রিজার্ভ তৈরি করতে হয়েছে আমাদেরকে এই সময়ে, তখন আমাদেরকে কিন্তু অর্থ, যেটা আমরা বলি নগদ অর্থ, এটা আমার অর্থনীতিতে প্রয়োগ করতে হয়েছে, কারণ সরকার বাজার থেকে যখন ডলারটা কিনেছে তার জায়গায় কিন্তু ওনারা টাকাটা বাজারে ছেড়েছেন। অর্থ বিভাগ বলছে নীতি সুধার বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। ঋণের সুদ 15% উঠে যাওয়ায় ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তারা মূলধন সংকটে পড়েছেন, যার প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চান, তাহলে এই 13, 14, 15% ইন্টারেস্টে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। তার বড় প্রমাণ হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ একদম হিস্ট্রিক্যালি সবচেয়ে নিচে। তো এইটাই তো একটা বড় ইন্ডিকেশন। যারা বুদ্ধিমান, যারা রিয়েলি ব্যবসা করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়, তারা কিন্তু এত হাই ইন্টারেস্টের লোন নিয়ে কোনো ইন্ডাস্ট্রি করবে না। আর যারা টাকা নিয়ে, যাদের মোটিভ থাকে দিব না বা দিতে হবে না, তারা নিবে। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে কমানো যাবে মূল্যস্ফীতি? অর্থ বিভাগ বলছে খাদ্য উৎপাদন বাড়াতে হবে, পাশাপাশি দরকার সমন্বিত মুদ্রা ও রাজস্ব নীতি। জোর দিতে হবে সরবরাহ বাজার মনিটরিংয়েও। সাপ্লাই চেইন আছে, এটাকে মেনটেন করার জন্য কতখানি আমরা ডিপ্লোম্যাটিক এফোর্ট আমরা তৈরি করতে পারি, এবং অন্য দিক হলো যে আমার কাঠামোগত যে দুর্বলতাগুলো ছিল সেইটাতে অনেক বেশি জোর দেওয়ার প্রয়োজন এখন হবে। যেমন আমরা দীর্ঘদিন ধরে বলছি যে চাঁদা এবং আমাদের যে সাপ্লাই চেইনের ভিতরে যে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন আছে, এই ম্যানিপুলেশনগুলোকে নিয়ন্ত্রণ করাটা এখন বোধহয় আরও বেশি প্রয়োজন হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণ বলছে ভারতে বর্ধিত মূল্যস্ফীতি 1 বছরেই কমে 65%, আর বাংলাদেশে কমে মাত্র 17%। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2024 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি 11.5% ছাড়ায়, যা এখনও 8.5%-এর বেশি। রুহুল আমিন, 71, ঢাকা।